ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার সব থেকে বড় খবর, সকল হিন্দু মুসলিম মিলে শুভেন্দু অধিকারের বাড়ির সামনে আন্দোলন করতেছে। শুভেন্দু অধিকার গাড়ি একদম ভেঙে চলে শেষ করে দিতেছে। এদিকে আজ জনগণের তুপের মুখে পড়ে শুভেন্দু অধিকারী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও তুলপার পরিস্থিতি, অসংখ্য ঘটনা ঘটে, সরকার বিরোধী আন্দোলনে শিক্ষার্থী জনতা নেমেছে রাজপথে। আপনাদের ভোটটা নেওয়া হয়ে গেছে, তো মুখোশটা দিয়ে দিয়েছি, আপনাদের চেনা হয়ে গেছে। ঠিক আছে, যে ভোটটা দিয়েছি সেই ভোটটা ফেরত দেন, সেই ভোটটা ফেরত দেন, ফেরত দিয়ে তারপরে গদিতে বসবেন। অন্নপূর্ণা ভান্ডার চাই না, ভোট আবার নতুন করে হওয়া দরকার। তাই ভোট আবার নতুন করে হওয়া দরকার, ভোট যেন আবার নতুন করে হয়, আমরা আবার টিএমসি কে ক্ষমতায় আনবো। বিশেষ শুভেন্দু অধিকারী কোনো পালানোর পথটুকু খুঁজে পাবে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মীর জাফর। শুভেন্দু অধিকারীর মেরুদণ্ডহীন একটা দালাল। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় গল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলের আর অস্তিত্ব নেই। 2026 সালের বিধানসভায় পরাজিত হওয়ার ঠিক এক মাসের মাথায় আজ অর্থাৎ 3রা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি করা তৃণমূল কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব নেই। তিনি আজ নিজেই তৃণমূল কংগ্রেস দলের সমস্ত সংগঠনকে ভেঙে দিয়েছেন নিজের হাতেই। সব মিলিয়ে চরম অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। আর এমন এক উত্তাল ও বৈরী পরিস্থিতিতে কলকাতার রাজপথে নেমে সরাসরি দিল্লির শাসক দল বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাতের কড়া হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক হুঙ্কার দিচ্ছেন মমতা ব্যানার্জি। আজকে শুভেন্দু অধিকারী তুপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে তুলপার পরিস্থিতি করে তোলে। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের নির্বাচনে শুভেন্দু অধিকারী বিজয়ী হয়েছিল এবং এই বিজয়ীকে কেন্দ্র করে এখন দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে নামে এবং সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীরাও রাজপথে নামে। আপনারা দেখতে পারবেন এই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ ভারতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে যায় এবং শুভেন্দু অধিকারীর এই খারাপ অবস্থা হওয়াতে নরেন্দ্র মোদীও অবাক হয়। সবকিছু আপনাদেরকে এক এক করে দেখাবো। এখন মহিলারা বলছেন আবার ভোট হোক, আমরা 1,500-এই সন্তুষ্ট, আমরা 3,000 চাই না। আজকে আমাদের যে চোর, এই যে ইলেকশন কমিশনার গণেশ কুমার বলছে প্রত্যেক ফ্যামিলি 10,000 টাকা করে দিন, তাহলে দেশের অর্থনীতি উন্নত হবে। কেন 10,000 টাকা করে দেবে? শুনুন, রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপি সরকার ক্ষমতা এসেছে। বিজেপি সরকার কথা ভাবতে গেলে সবার আগে দেখতে হবে যে দেশের যে কটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কি করেছে। বিহারে ভোটের আগে 10,000 টাকা করে মহিলাদের দিয়েছে, ভোট হয়ে যাওয়ার পর বাড়িতে নোটিশ পাঠিয়েছে সেই টাকা ফেরত দাও। এবং শুধু তাই না, বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভাঙা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার সব মহিলাদের যদি 3,000 টাকা করে দেয়, তাহলে স্বাভাবিক কারণেই অন্য রাজ্যের মহিলারা প্রতিবাদ করবে যে ওখানেও বিজেপি ক্ষমতায় আছে, তাহলে বেঙ্গলে দিচ্ছে, আমাদের কেন দিচ্ছে না? তাহলে যাদের একটু বুদ্ধি আছে তাদের বোঝা উচিত। আমরা কিন্তু বুঝেছি এটা জুমলা। প্রথমে কি বললো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মতলায় মঞ্চে দাঁড়িয়ে বলে গেছে যে 1 তারিখ সব মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। ঢোকেনি, আজকে 2 তারিখ। তারপরে নারী সুরক্ষা কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যে আসানসোলের রাস্তাঘাট চেনেন না, পাবলিক ওনাকে জিজ্ঞেস করছে বলুন তো এই জায়গাটার নাম কি, বলতে পারেনি। বলছে আমার তো জানার কথা না। তাহলে আপনি কিসের বিধায়ক? আপনি একটা অঞ্চলের নাম জানেন না, আপনি 5 বছরের বিধায়ক। যাই হোক, লোক নেই, মন্ত্রী হয়েছে। কি বললো, 1 তারিখ ঢুকে যাবে, ঢোকেনি। তারপরে 12 পাতার একটা ফর্ম, সেই ফর্মে আপনার বাড়িতে যে কজন মেম্বার, তাদের সম্পত্তির খতিয়ান, তাদের ব্যাংক ডিটেলস, আপনার বাড়ির মেঝেটা মোজাইক না সিমেন্ট না ইট না মাটি, সেটা দিতে হবে। এটা পরোক্ষভাবে এনআরসি করা হচ্ছে। এটা জনসংখ্যা কমানোর একটা চক্রান্ত। আমি বাংলার মহিলাদের বলবো 3,000 টাকা লোভ না করে এটা ছেড়ে দিন, এটা জুমলা সরকার। তারপর বলছে সরকার একটা ভ্যাকসিন নিতে বলা হয়েছে, মেয়েদের জরায়ুর ক্যান্সার। এই ক্যান্সার নিয়ে মেয়েরা, এই ভ্যাকসিন নিয়ে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। কোভিডের ভ্যাকসিন নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকার করেছে যে এই ভ্যাকসিনে অল্প বয়সী ছেলেমেয়েরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, যে জিম করছে পড়ছে আর মারা যাচ্ছে। মানুষের মধ্যে বন্ধাত্ম তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় গল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলের আর অস্তিত্ব নেই। 2026 সালের বিধানসভায় পরাজিত হওয়ার ঠিক এক মাসের মাথায় আজ অর্থাৎ 3রা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি করা তৃণমূল কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব নেই। তিনি আজ নিজেই তৃণমূল কংগ্রেস দলের সমস্ত সংগঠনকে ভেঙে দিয়েছেন নিজের হাতেই। আর ওদিকে এই তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়া একজন বিধায়ক, যার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,
যিনি একসময়ে সিপিআইএম দল থেকে বিতাড়িত হয়েছিলেন। সেই বিতাড়িত হওয়া সিপিআইএম নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন নিজের দলের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন। আজ সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস দলকে ছিনিয়ে নিলেন। এ এক অবিশ্বাস্য গল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন রয়েছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর ৬০ জন বিধায়ক ইতিমধ্যেই তারা বিদ্রোহী নব্য তৃণমূল দল গঠন করেছেন এবং সেই নব্য তৃণমূল দলের নেতা হয়েছেন সেই ঋতব্রত ব্যানার্জি। তিনি ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের কাছে আবেদন দিয়ে বিরোধী দলনেতার পদমর্যাদা হাতিয়ে নিয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি তার নিজের দলের আর নেতা নন। নিজের তৈরি তৃণমূল কংগ্রেস দল থেকে বিতাড়িত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিতাড়িত হয়েছেন অভিষেক ব্যানার্জি। গণতান্ত্রিক পশ্চিম বাংলায় নির্বাচিত মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে যিনি এতদিন যুবরাজ, পশ্চিম বাংলার অগণিত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যাকে যুবরাজ বলে সম্বোধন করতেন, সেই যুবরাজকে গলা ধাক্কা দিয়ে বিতাড়িত করেছেন নিজের দলের বিধায়করা। পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের রঙ্গমঞ্চ এই মুহূর্তে একেবারে জমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের তৃণমূল কংগ্রেস এখন মৃত। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এর উদাহরণ খুব একটা নেই যে যিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন, সলতে পাকিয়েছিলেন, ধীরে 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 সেই দল একটা মহিরুহে পরিণত হয়েছিল। ১৫ বছর ধরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবার ক্ষমতা ছিল না রাজ্যের কোন রাজনৈতিক দলের। সেই রাজনৈতিক দল হঠাৎ করে ভোটে পরাজিত হওয়ার ১ মাসের মধ্যেই পুরো দলটাই গায়েব হয়ে গেল। এক সত্যি অলিক গল্প। এই মুহূর্তে পশ্চিম বাংলার মানুষ গায়ে চিমটি কাটছে বারবার। সত্যি কি এটা ঘটেছে? এটা কি বিশ্বাস করা যায়? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নেই। ১৫ বছর ধরে যারা ক্ষমতা চালাচ্ছিল, পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা পরিষদ, রাজ্যের মন্ত্রী, তাবড়তোবড় সব নেতা, গলায় মোটা মোটা সোনার মালা, বকলেস, কালো কাচের গাড়ি, এলাহি ব্যাপার যে দলের, একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র দিদির অনুপ্রেরণা, পার্টি অফিস, মা মাটি মানুষের জয়, সেই তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গ থেকে মুছে গেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস দলের আর কেউ নন। তিনি বেগতিক বুঝতে পেরে আগেই এই ঋতব্রত ব্যানার্জিকে দল থেকে সাসপেন্ড করেছিলেন যাতে কোনোভাবে তৃণমূল দলকে তিনি রক্ষা করতে পারেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আজ আনুষ্ঠানিকভাবে বিধানসভায় বিরোধী দলনেতার পদমর্যাদা পেয়ে গেলেন ঋতব্রত ব্যানার্জি। আর তার ঠিক কয়েক ঘন্টা আগেই মমতা ব্যানার্জিকে নিজের দলকে আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করতে হলো। সেই খবরই প্রকাশ করেছে এনডিটিভি কিছুক্ষণ আগে। এনডিটিভি লিখেছে, মমতা ব্যানার্জি led TMC dissolves all committees, frontal organizations in West Bengal amid deepening rift. তৃণমূল কংগ্রেস দলের বিভাজনের কারণে মমতা ব্যানার্জি তার দলের সমস্ত সংগঠন, শাখা সংগঠনকে তিনি ভেঙে দিতে বাধ্য হয়েছেন। আজ বাংলার অগ্নিকন্যা, দুর্দণ্ড প্রতাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব নেই। অথচ তিনি কদিন আগে বলেছিলেন কুরআন, পুরাণ, বাইবেল, মহাভারত সব শেষ হয়ে যাবে, আমার কাজ ফুরোবে না। অথচ ভোটে পরাস্ত হওয়ার ১ মাসের মধ্যেই গোটা দলটাই গায়েব হয়ে গেল। চলুন এবার আসল ম্যাজিকটা দেখে নিই, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাতে তৈরি করা দলকে হারাতে চলেছেন, আর সেই দলকে কিভাবে এই ঋতব্রত ব্যানার্জি তিনি কেড়ে নিলেন, হাইজ্যাক করলেন এই তৃণমূল কংগ্রেস দলকে, এবং সেটা সম্পূর্ণ আইনসঙ্গতভাবেই। চলুন আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি কোন আইনের বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হ্যাসকা টানে তৃণমূল কংগ্রেস দলকে টেনে নিলেন এই ঋতব্রত ব্যানার্জি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে মোট ৮০ জন বিধায়ক বিজয়ী হয়েছিলেন। সেই ৮০ জন বিধায়কের মধ্যে এখন মেরে কেটে টেনে টুনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছেন মাত্র ২০ জন বিধায়ক। অর্থাৎ মোট বিধায়কের মাত্র ২৫% এখনো পর্যন্ত রয়েছে মমতা ব্যানার্জির দিকে, যদিও তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। আজ ২০ জন আছে, আগামীকাল থাকবে কিনা তা নিয়ে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠী অর্থাৎ বিদ্রোহী তৃণমূল বা নব্য তৃণমূল, সেই দলে রয়েছে মোট এই মুহূর্তে ৬০ জন বিধায়ক। আজ অর্থাৎ বুধবার অভ্যন্তরীণ তীব্র কোন্দল, বিধায়কদের দলত্যাগ আর রাজনৈতিক দলন সব মিলিয়ে চরম অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। আর এমন এক উত্তাল ও বৈরী পরিস্থিতিতে কলকাতার রাজপথে নেমে সরাসরি দিল্লির শাসক দল বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাতের কড়া হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু।
তৃণমূলের পরিষদীয় দলে বড়সড় ভাঙন ও রাজনৈতিক অস্থিরতার মাঝেই কলকাতার ওয়াই চ্যানেলে আয়োজিত ধর্ণামঞ্চ থেকে এক নজিরবিহীন হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী 2 জুন দুপুর 2টায় কালীঘাটের বাসভবন থেকে বের হয়ে প্রথমে আম্বেদকরের মূর্তিতে মালা দেন মমতা। এরপর পূর্ব নির্ধারিত রানী রাসমণি এভিনিউতে ধর্নার অনুমতি না মেলায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে সরাসরি যোগ দেন ওয়াই চ্যানেলের মঞ্চে। সেখানে হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে, অর্থাৎ বেঁচে থাকলে বিজেপিকে সরাবই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ধর্ণামঞ্চে মাইক ব্যবহারের অনুমতি না দেওয়া এবং পুলিশের কড়াকড়ির তীব্র সমালোচনা করে মমতা বলেন, এভাবে বাধা দিয়ে তাকে আটকে রাখা যাবে না। সংবিধান রক্ষা এবং এই অত্যাচারের মোকাবিলায় প্রয়োজনে করেঙ্গে ইয়া মারেঙ্গে নীতিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সমাবেশ থেকে তিনি অভিযোগ তোলেন, দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে এবং তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। এমনকি পুলিশ বাড়ি গিয়ে বিধায়কদের উপর চাপ দিচ্ছে দল ছেড়ে নতুন তৃণমূল তৈরি করার জন্য। देशर पिता का देश का नेता कैसा है? गांधी जी जैसा है, नेताजी जैसा है, भगत सिंह जैसा है, अब्दुल कलाम आजाद जैसा है। ये तार मुक्तिते महात्मा गांधीजीर मृत्युते माला दिए शपथ নিলাম, এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে এর মোকাবিলা আমরা না করতে পারবো, ততক্ষণ করেঙ্গে। সম্প্রতি সোনারপুরে আক্রান্ত হওয়া তার ভাতিজা ও দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেও মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন মমতা। তিনি বলেন, সেদিন হেলমেট না থাকলে পাথরটি সরাসরি অভিষেকের মাথায় লাগত। শুধু তাই নয়, গুরুতর জখম অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিভাবে চিকিৎসা দিতে অসহযোগিতা করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে নার্সিং হোমকে হুমকি দেওয়া হয়েছিল সেই বিস্ফোরক দাবিও করেন তিনি। মমতা জানান, পরবর্তীতে হাসপাতালের সিইও এবং শোভন চট্টোপাধ্যায় তার কাছে এসে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন যে তাদের উপর উপরমহল থেকে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করা হচ্ছে। একটি লোকাল ছেলে একটি হেলমেট দিয়েছিল বলে ওই পাথরটার মাথায় যদি লাগতো তাহলে স্পট ডেথ হয়ে যেত। উপস্থিত পুলিশের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, দলের নেতাকর্মীদের আসতে না দিলে লালবাজার, নবান্ন এবং সব থানা ঘেরাও করা হবে। তবে পরক্ষণেই সুর নরম করে তিনি বলেন, তিনি পুলিশকে দোষ দিচ্ছেন না, কারণ তারা কেবল চেয়ারের আদেশ পালন করছে। গত রবিবার কালীঘাটের বৈঠকে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে 60 জনই অনুপস্থিত থাকায় দলের অভ্যন্তরীণ ফাটল প্রকাশ্যে চলে আসে। এই বিড়ম্বনার মাঝেই সোমবার মধ্যরাতে ইমেইল পাঠিয়ে পুলিশ রানী রাসমণির বদলে ওয়াই চ্যানেলে মাত্র 3 ঘন্টার জন্য ধর্নার অনুমতি দেয়। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে বিরোধী স্বর দমনের চেষ্টা বলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতে রাজ্যে যখন তৃণমূলের শাসন ছিল তখনও বিজেপির প্রায় প্রতিটি কর্মসূচিতে এভাবে পুলিশের অনুমতি মিলত না। তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে। তৃণমূলের ঘরের দামাল ছেলে অনেক ধরা পড়বে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুক জিতিয়ে লড়াই করব, আইনের লড়াই হবে, আইনি সবাই আইনের লড়াই হবে কোর্টে, কিন্তু মাঠে ময়দানেও লড়াই হবে, ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু, সে এখনো বিচার পেল না কেন? তিলোত্তমার বাবা হিন্দু, তিলোত্তমার মাও হিন্দু, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? কেন বিচার পেল না? আপনাকে আগে জবাব দিতে হবে। হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো আমরা, বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন, ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে, নাহলে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিলেও কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা
যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কিন্তু অসংখ্য ঘটনা ঘটতেছে এবং আজকে শুভেন্দু অধিকারীর এই বিষয়টাকে নিয়ে অসংখ্য কথা আমরা দেখতে পারি। গাছ এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।